আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যে বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের পুনরায় স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে। এই অধ্যায়টির উপর আজকে আমি পঞ্চম ক্লাস নিব। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক সালোক সংশ্লেষণ, এর উপর আজকে আমরা পঞ্চম ক্লাসটি নিব। তো আমরা সবাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পর্কে কম বেশি জানি। সাধারণত উদ্ভিদের যে খাদ্য উৎপাদন প্রক্রিয়া তাকেই আমরা বলি সালোক সংশ্লেষণ। সালোক আলোক, সংশ্লেষণ অ্যাবজর্ব করা বা সিনথেসিস হওয়া। তাহলে আলোর উপস্থিতিতে বা সূর্যালোককে ব্যবহার করে সবুজ উদ্ভিদ যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপাদন করে তাকেই বা সেই প্রক্রিয়াকেই আমরা মূলত সালোক সংশ্লেষণ বলি। সাধারণত আমরা সবাই জানি যে সূর্যই হলো পৃথিবীতে সকল শক্তির একমাত্র উৎস। সূর্য থেকে যে সোলার এনার্জি আসে এই বা সৌরশক্তি আসে, সেটিকে সবুজ উদ্ভিদ মূলত ক্লোরোফিলের সহযোগিতায় রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মধ্যে সঞ্চিত করে রাখে। পরবর্তীতে এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণের মাধ্যমেই উদ্ভিদ এবং অন্যান্য জীবকুল সবাই সাধারণত তাদের মেটাবলিক কার্যাবলীগুলো ঠিকভাবে সম্পন্ন করে থাকে। পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার নাম সালোক সংশ্লেষণ। এই প্রক্রিয়াটি যদি আমরা ইকুয়েশন দিয়ে দেখাই, এই প্রক্রিয়াটিতে এটি হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সমীকরণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়ায় মূলত কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার হচ্ছে। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে এবং আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি বিক্রিয়া করে কার্বোহাইড্রেট তৈরি করছে বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপাদন করছে এবং সাথে উপজাত পদার্থ হিসেবে অক্সিজেন মূলত ত্যাগ করছে। তাহলে এই প্রক্রিয়াটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান যে উপাদান বা মুখ্য উপাদান সেটি হলো কার্বন ডাইঅক্সাইড ও পানি, কারণ তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে এবং তৈরি করছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। তাহলে প্রধান বা মুখ্য উপাদান হলো এই প্রক্রিয়াটিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি, এগুলো হলো মুখ্য উপাদান। আর আলো ও ক্লোরোফিল এই দুটি উপাদান গুরুত্বপূর্ণ। এগুলোর অনুপস্থিতিতে সাধারণত সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটবে না। এই উপাদান দুটোকে আমরা বলবো সহকারী বা গৌণ উপাদান। যদি মুখ্য উপাদানের দিকে তাকাই, এই ক্ষেত্রে আমরা দেখব যে কার্বোহাইড্রেট জাতীয় যে খাদ্যটি প্রস্তুত হলো সেটি মূলত কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয়েছে, কার্বোহাইড্রেট। আর যে অক্সিজেনটি বাই প্রোডাক্ট হিসাবে নির্গত হলো উদ্ভিদ কোষ থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, সে অক্সিজেনের উৎপাদন ঘটেছে পানি থেকে। তাহলে এই মুখ্য উপাদান দুটির মধ্যে প্রধান যে উপাদানটি, মূল উপাদান, সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মূল উপাদান। এটি ছাড়া কার্বোহাইড্রেট উৎপাদন সম্ভব নয়। এই প্রক্রিয়াটিতে যদি আমরা দেখি যে এই ক্ষেত্রে পানি থেকে তৈরি হচ্ছে অক্সিজেন, পানি থেকে অক্সিজেন তৈরি হচ্ছে। যদি আমরা পানির দিকে তাকাই, H2O, তড়িৎ ধনাত্মক হাইড্রোজেন এবং তড়িৎ ঋণাত্মক অক্সিজেন মিলে পানি গঠিত। কিন্তু পানি থেকে যে অক্সিজেন উৎপাদিত হলো এইখানে তড়িৎ ধনাত্মক মৌল বা হাইড্রোজেন উপস্থিত নেই। এখন কোন যৌগ থেকে যদি তড়িৎ ধনাত্মক যৌগ অপসারিত হয় তখন তাকে আমরা মূলত কি বলি? জারণ বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পানি জারিত হয়েছে এবং অক্সিজেন উৎপাদিত এই ক্ষেত্রে হয়েছে। যদি আমরা দেখি কার্বোহাইড্রেটের অংশটা, কার্বন ডাইঅক্সাইডটি উৎপাদিত হয়, কার্বোহাইড্রেট উৎপাদন করে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বোহাইড্রেট উৎপাদিত হয়। কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন এবং অক্সিজেন দুটোই তড়িৎ ঋণাত্মক মৌল। কিন্তু যদি আমরা কার্বোহাইড্রেট দেখি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, 3 ধরনের মৌল বিদ্যমান আছে। এদের মধ্যে তড়িৎ ধনাত্মক মৌল হাইড্রোজেন উপস্থিত আছে। তাহলে কোন যৌগের সাথে, কোন যৌগের মধ্যে যদি তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়
তখন তাকে আমরা বলি বিজারণ। বিজারণ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি জারিত হয়, অক্সিজেন উৎপাদিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় এবং কার্বোহাইড্রেট উৎপাদিত হয়। এই যে পানির জারণ প্রক্রিয়াটি সংঘটিত হলো এবং অক্সিজেন উৎপাদিত হলো, এই পানির জারণ প্রক্রিয়াটি মূলত আলোর উপস্থিতিতে ঘটবে, অর্থাৎ দিনের বেলা। দিনের বেলা এই ক্ষেত্রে সূর্যালোক অবশ্যই প্রয়োজন এবং যেহেতু দিনের বেলায় ঘটবে এই প্রক্রিয়াটি, সেই জন্য একে আমরা বলবো আলোক পর্যায়। আলোক পর্যায়। আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে তোমরা নবম দশম শ্রেণীতে অলরেডি অধ্যয়ন করেছো। বিজ্ঞানী ব্ল্যাকম্যান 1905 সনে এর রাসায়নিক বিক্রিয়াগুলোকে দুটো ভাগে ভাগ করেছেন। একটি হলো আলোক রাসায়নিক বিক্রিয়া বা আলোক পর্যায় এবং অপরটি অন্ধকার পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়। তাহলে আলোক পর্যায়ে পানি ভেঙে অক্সিজেন উৎপাদিত হবে, দিনের বেলায় এই প্রক্রিয়া সংঘটিত হবে, এজন্য লাইট অপরিহার্য এবং ক্লোরোফিল খুব বেশি পরিমাণে এই পর্যায়ে প্রয়োজন। আলোক পর্যায়ের অপর নাম ফটো ফসফোরাইলেশন। ফটো ফসফোরাইলেশন অর্থাৎ আলোক পর্যায়ে সাধারণত এডিপি বা এডিনোসিন ডাইফসফেটের সাথে আইপি যুক্ত হয়ে এটিপি উৎপাদিত হয়। যখন কোনো যৌগের সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে আলোর উপস্থিতিতে এটিপি উৎপাদন ঘটে, তখন তাকে আমরা বলি ফটো ফসফোরাইলেশন। আলোক পর্যায়ে ফটো ফসফোরাইলেশন ঘটে, এটিপি উৎপাদিত হয় এবং সাথে NADPH2 উৎপাদিত হয়, কিন্তু কোনো কার্বোহাইড্রেটের উৎপাদন এই প্রক্রিয়ায় ঘটে না। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম আলোক পর্যায়ে দিনের বেলা সংঘটিত হবে, এই ক্ষেত্রে ফটোফসফোরাইলেশন বিক্রিয়া ঘটবে, এটিপি এবং NADPH2 উৎপাদিত হবে। এই প্রক্রিয়ার জন্য আলো আবশ্যক এবং এই আলোক পর্যায়ের সমস্ত প্রক্রিয়াটির জন্য ক্লোরোফিল খুব বেশি পরিমাণেই প্রয়োজন। ক্লোরোফিল ছাড়া এই প্রক্রিয়াটি সংঘটিত হবে না এবং এই প্রক্রিয়াতে পানি জারিত হয়, অক্সিজেন উৎপাদিত হয় এবং পরিবেশে ফিরে আসে। আচ্ছা, যদি এদিকে তাকাই, কার্বন ডাই অক্সাইডের বিজারণ ঘটলো এবং তৈরি হলো কার্বোহাইড্রেট। এই প্রক্রিয়াটির জন্য আলোকের ভূমিকা নেই, এজন্য একে বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়। নিরপেক্ষ পর্যায় বা যেহেতু কার্বন ডাই অক্সাইড এর বিজারণ ঘটছে, আমরা এই পর্যায়কে বলতে পারি কার্বন বিজারণ পর্যায়। কার্বন বিজারণ পর্যায় বা একে বলা যায়, যেহেতু কার্বোহাইড্রেট উৎপাদিত হচ্ছে, অথবা একে আমরা বলতে পারি কার্বোহাইড্রেট উৎপাদন পর্যায়। কার্বোহাইড্রেট উৎপাদন পর্যায়। উৎপাদন পর্যায়। তাহলে শুরুতে আমরা দেখে নিলাম যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পর্যায়ে ভাগ করা হয়। একটি হলো আলোক পর্যায়, এই পর্যায়ে কি কি ঘটে তোমরা দেখলে। অপর পর্যায়টি হলো অন্ধকার পর্যায়, এর অপর নাম কার্বন বিজারণ পর্যায় অথবা কার্বোহাইড্রেট উৎপাদন পর্যায়। এই ক্ষেত্রে কার্বোহাইড্রেট উৎপাদিত হবে, কিন্তু শর্ত আছে। আলোক পর্যায়ে যে এটিপি এবং NADPH2 উৎপাদিত হলো, ফটো ফসফোরাইলেশন প্রক্রিয়ায় এই এটিপি এবং NADPH2 ব্যবহার করেই অন্ধকার পর্যায়ে মূলত কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপাদন করবে। তাহলে অন্ধকার পর্যায়ে সংঘটিত হতে হলে এটিপি এবং NADPH2 এর প্রয়োজন। সাধারণত কোনো কার্বোহাইড্রেট তৈরিতে C3 উদ্ভিদের মধ্যে 18টি এটিপি এর প্রয়োজন হয়, আর যদি C4 উদ্ভিদ হয় 30টি এটিপি এর প্রয়োজন হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে কোনো কার্বোহাইড্রেট তৈরি করতে। তো আজকে আমরা মূলত আলোক পর্যায়ে এর যে উপাদানগুলো আছে, যেমন আলো, ক্লোরোফিল, এই প্রক্রিয়াতে পানি ভেঙে অর্থাৎ পানির জারণ ঘটে এবং অক্সিজেন উৎপাদিত হয়, এবং এই প্রক্রিয়ার টোটাল যে মূল ভাগটুকু, আজকে আমরা আলোক পর্যায়ের মূল ভাগটুকু নিয়ে আলোচনা করব। তো আমরা আলোক পর্যায় নিয়ে আজকে আলোচনা করব। এখানে একটু তথ্য দেই। এটি একটি ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের এই অংশটাকে, এখানে স্তূপাকৃতির যে অংশ, তাকে আমরা গ্রানাম বলি। আমরা সবাই জানি
ওকে, গ্রানামের প্রত্যেকটি যে ইউনিট অর্থাৎ থলে আকৃতির বা দণ্ড আকৃতির অনেকগুলো গঠন মিলে একটি গ্রানাম তৈরি করে, 10 থেকে প্রায় 25টি গঠন, একক গঠন মিলে গ্রানাম তৈরি করে। এই গঠনগুলোকে আমরা বলি গ্রানাম চক্র বা থাইলাকয়েড। থাইলাকয়েড এই আলোক পর্যায়টি সাধারণত থাইলাকয়েডের মধ্যে ঘটে। আলোক পর্যায় কোথায় ঘটবে? গ্রানাম পর্যায় বা থাইলাকয়েডের মধ্যে আলোক পর্যায় সংঘটিত হবে। তো একটু আগে আমরা দেখলাম আলোক পর্যায়ে আলো অপরিহার্য। প্রথমে আমরা আলোচনা করব আলোক পর্যায়ের আলো নিয়ে। আলো, সূর্যালো। আচ্ছা, আলো কি? আমরা সবাই জানি আলো হলো সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা সাধারণত কোনো বস্তুকে খালি চোখে দৃশ্যমান করে। এখন আমরা সবাই জানি সূর্য একটি পারমাণবিক চুল্লির মতো। সব সময় সূর্যের মধ্যে হাইড্রোজেন পরমাণু ভেঙে হিলিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। এই হাইড্রোজেন ভেঙে হিলিয়াম পরমাণুতে রূপান্তরের সময় অসংখ্য শক্তি বিকিরিত হয়, এদেরকে ফোটন বলে। তাহলে আলোক শক্তি মূলত ফোটন। ফোটনগুলো হলো শক্তির প্যাকেট। ফোটন হলো শক্তির প্যাকেট। এক ফোটন সমান সমান 40 থেকে 70 কিলো ক্যালোরি। ক্ষেত্র বিশেষে এক ফোটনের মধ্যে 40 থেকে 70 কিলো ক্যালোরি সাধারণত শক্তি পাওয়া যায়। আর একটি ফোটনের মধ্যে যে পরিমাণ শক্তি বাহিত হয় বা একটি ফোটন যে পরিমাণ শক্তি ধারণ করে তাকে কোয়ান্টাম বলে। ফোটনের শক্তিকে আমরা বলি কোয়ান্টাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সূর্য থেকে যে সৌরশক্তি আসছে মূলত সেটি হলো ফোটনের অনেকগুলো প্যাকেট, বা আমরা বলতে পারি যে আলোক হলো ফোটনের প্যাকেট, শক্তির প্যাকেট। প্রত্যেকটি ফোটন প্রচুর পরিমাণে শক্তি ধারণ করছে এবং ফোটনের যে শক্তিগুলো আছে তাদেরকে আমরা কোয়ান্টাম বলছি। এখন সূর্যের যে দৃশ্যমান আলোর একটি তরঙ্গ দৈর্ঘ্য আছে। দৃশ্যমান আলো এর তরঙ্গ দৈর্ঘ্য হলো 390 থেকে 760 ন্যানোমিটার। তাহলে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো 390 থেকে 760। দৃশ্যমান আলো সাধারণত অনেকগুলো তরঙ্গের সমষ্টি মাত্র এবং এদের প্রকৃতি বোঝানোর জন্য, অর্থাৎ দৃশ্যমান আলোর যে প্রকৃতি সেটা বোঝানোর জন্য ন্যানোমিটার একক ব্যবহার করা হয়। 390 ন্যানোমিটার থেকে শুরু করে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে আলোকগুলো আছে বা বর্ণালীগুলো আছে সেগুলা খালি চোখে দৃশ্যমান। আর 390 ন্যানোমিটারের যে কম বর্ণালীগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই না, যেমন এক্স রে, গামা রে, ইউভি রে। আর 760 ন্যানোমিটারের যে অধিক তরঙ্গ দৈর্ঘ্যের আলোকগুলো আছে, আলোক বর্ণালী, সেগুলো অদৃশ্যমান, যেমন ইনফ্রারেড রে। এখন এই রেঞ্জের মধ্যে সাধারণত 7টি আলোক বর্ণালী রয়েছে, যার নাম আমরা সবাই জানি। সংক্ষেপে প্রকাশ করলে বেনিয়া সহ কলা: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। তো এই যে 7টি বর্ণালী, আলোক বর্ণালী রয়েছে, সবুজ উদ্ভিদ এই আলোক বর্ণালীগুলোর মধ্য থেকে 4টিকে সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করে। সেগুলো হলো বেগুনি, নীল, যার তরঙ্গ দৈর্ঘ্য আমরা লিখতে পারি 390 থেকে 450 ন্যানোমিটার, এবং কমলা লাল, যার তরঙ্গ দৈর্ঘ্য 610 থেকে 700 ন্যানোমিটার। এই 4টি বর্ণালী, আলোক বর্ণালী, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। এই জন্য এই 4টিকে বলি আমরা কার্যকরী বর্ণালী। অন্য যে আলোকগুলো আছে সেগুলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবচেয়ে কম পরিমাণে ব্যবহৃত হয়। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি সবুজ উদ্ভিদ স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের আলো এবং দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো দুটোকেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহার করে থাকে। এক্ষেত্রে একক আলো হিসাবে লাল আলোতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হারটি বৃদ্ধি পায়। তাহলে কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি? লাল আলোতে। এখানে আরেকটি তথ্য উল্লেখ করে আলোর বিষয়টি আমরা শেষ করব। তথ্যটি হলো যে বিজ্ঞানী রবার্ট ইমারসন একটি তথ্য প্রদান করেন যে লাল আলোতে সালোক সংশ্লেষণের হার অনেক বেশি বৃদ্ধি পায়, কিন্তু এই বৃদ্ধিটা দীর্ঘ সময় ধরে থাকে না। অর্থাৎ
দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যদি আলোক শুধু উদ্ভিদ গ্রহণ করে তাহলে সালোক সংশ্লেষণের হার সাময়িকভাবে বৃদ্ধি পেলেও পরবর্তীতে এটি খুব দ্রুতই নেমে আসে। এটাকে রেড ড্রপ উনি নামকরণ করেন। কিন্তু কমলা লাল অর্থাৎ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে আলোকগুলো আছে তার সাথে যদি স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের আলো একসাথে ব্যবহার করা হয় তাহলে সালোক সংশ্লেষণের হার অতি দ্রুত বৃদ্ধি পায় এবং ফটোসিনথেসিস খুব বেশি কার্যকর হয়। এটাকে ইমার্সন ইফেক্ট বলা হয়। তাহলে আলো সম্পর্কে আমরা জানলাম। এখন আলোর শক্তির প্যাকেট যাকে ফোটন বলা হচ্ছে জানলাম, এবং এক ফোটনের মধ্যে 40 থেকে 70 কিলো ক্যালোরি পর্যন্ত সাধারণত শক্তি থাকতে পারে, এটা আমরা জানলাম। ফোটন যে শক্তি বহন করে তাকে আমরা কোয়ান্টাম বলি, এই তথ্যটুকু জানলাম। দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকের ফোটনের শক্তি সাধারণত কম থাকে, যেমন লাল আলোকের এক ফোটন সমান সমান 40 কিলো ক্যালোরি শক্তি। আর যদি আমরা নীল আলো দেখি, নীল আলোর একটি ফোটনে শক্তি থাকে প্রায় 70 কিলো ক্যালোরি। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে সৌর শক্তিটাকে উদ্ভিদ মূলত রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কার্বোহাইড্রেটে সঞ্চয় করে রাখছে, সেই শক্তি মূলত ফোটনের শক্তি। এই জন্য বলা হচ্ছে যে সবুজ উদ্ভিদ সানলাইট বা সৌর শক্তির সাথে পৃথিবীর জীবসমূহের মধ্যে একটি সেতু বন্ধন রচনা করেছে। এই শক্তি দিয়েই সাধারণত সমগ্র জীব তার মেটাবলিক কার্যক্রমগুলো সম্পাদন করছে, এবং এই প্রক্রিয়া বন্ধ হলে তাহলে কোনো জীবই আর টিকবে না। তো আলোক দশার যে লাইট এর গুরুত্ব সম্পর্কে আমরা একটু জানলাম। আলোক দশার পরবর্তী যে অংশটি আছে, পরবর্তী যে উপাদানটি আছে যেটি আলোক দশার জন্য সবচেয়ে বেশি পরিমাণ দরকার, তার নাম হলো ক্লোরোফিল, বা একে আমরা পিগমেন্ট লিখব, রঞ্জক পদার্থ, বাংলায় বলা হয় রঞ্জক পদার্থ। দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে সৌরশক্তিকে যে অ্যাবজর্ব করবে তার জন্য ক্লোরোফিল অন্যতম একটি রঞ্জক পদার্থ, সবুজ বর্ণের। তাহলে পিগমেন্টস এর মধ্যে বেশ কয়েক ধরনের আছে। প্রথম যে গ্রুপটি আমি লিখব সেটা হলো ক্লোরোফিল। ক্লোরোফিল, তাহলে পিগমেন্টের প্রথম গ্রুপটির নাম হলো ক্লোরোফিল। এই ক্লোরোফিল গুলো এরা কাজ করে সোলার প্যানেলের মতো। যেরকম আমরা সোলার প্যানেল বসালে যে সৌরশক্তি দিনের বেলা অ্যাবজর্ব হয় এবং ব্যাটারিতে সেটি সঞ্চিত থাকে, রাতে ফ্যান লাইট চালানোর জন্য আমরা এটা ইউজ করি, তেমনই ভাবে ক্লোরোফিল সৌরশক্তিকে অ্যাবজর্ব করে এবং এটিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এটিপি ও NADPH2 নামক যৌগ, যেটি আগে লিখেছি, তার মধ্যে সঞ্চিত করে রাখে। তো ক্লোরোফিল গুলো বেশ কয়েক প্রকারের হয়। এদের গাঠনিক ব্যাপক বৈচিত্র্য আছে, যেমন ক্লোরোফিল A, ক্লোরোফিল B, C, D, E, এতগুলো ক্লোরোফিল আছে। এদের মধ্যে উচ্চতর উদ্ভিদে ক্লোরোফিল A এবং B ব্যবহার হয় সালোক সংশ্লেষণের জন্য। CDE এটি শৈবালের বৈশিষ্ট্য। শৈবালের মধ্যে ক্লোরোফিলের ব্যাপক বৈচিত্র্য পাওয়া যায় এবং পৃথিবীতে যত সালোক সংশ্লেষণ ঘটে যতটুকু 90% সাথে জড়িত আছে সবুজ শৈবাল। সমুদ্রে বেশি পাওয়া যায়, মিঠা পানিতেও বিদ্যমান। তাহলে ক্লোরোফিল এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ক্লোরোফিল A এবং B এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লোরোফিলটি হলো ক্লোরোফিল A। উচ্চতর উদ্ভিদগুলো ক্লোরোফিল A এর সাহায্যেই মূলত সালোক সংশ্লেষণের কাজটি বা আলোক শোষণের কাজটি করে থাকে। তাহলে ক্লোরোফিল A সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তীতে পিগমেন্টস বা রঞ্জক পদার্থগুলো আছে যারা আলোক শোষণ করবে, তাদের আরেকটি গ্রুপের নাম হলো ক্যারোটিনেট। ক্যারোটিনেটস, এই গ্রুপের মধ্যে মূলত দুটি রঞ্জক রয়েছে। একটি হলো ক্যারোটিন, যার বর্ণ হলো লাল বা কমলা। অপরটি হলো জ্যান্থোফিল। জ্যান্থোফিল, এই পিগমেন্টের কালার হলো হলুদ। এই অংশটি একটু বুঝতে হবে। ক্যারোটিনেটস মূলত ক্লোরোফিলের সাথেই গ্রানাম মেমব্রেনে, একটু পরে আমরা দেখাবো যে গ্রানামের মধ্যে বা থাইলাকয়েডের মধ্যে আলোক পর্যায়টি ঘটে। এই থাইলাকয়েডের একটি অংশ, অভ্যন্তরীণ গঠন এখানে আমি এঁকে রেখেছি। ফটোসিনথেসিস প্রক্রিয়াটি বুঝতে হলে এখানকার অ্যাক্টিভিটিসটা তোমাকে অবশ্যই ভালো করে জানতে হবে। তো এখানে বলে দেই যে থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে ক্লোরোফিলের সাথে এই ক্যারোটিন এবং জ্যান্থোফিল নামক রঞ্জক পদার্থগুলো সাজানো থাকে। এদেরকে বলা হয় সহকারী রঞ্জক পদার্থ। এরা আলোক শক্তি শোষণ করে সবাই মিলেমিশে ক্লোরোফিল A কে প্রদান করে। ফলে ক্লোরোফিল A উত্তেজিত হয়ে ইলেকট্রন ছেড়ে দেয় এবং শক্তি বাহিত হয়। তো এদেরকে সহকারী পিগমেন্টস বলা হয় সালোক সংশ্লেষণের জন্য। এরা গুরুত্বপূর্ণ এই জন্য, যদি তুমি এদেরকে বাদ দিয়ে দাও তাহলে শুধুমাত্র ক্লোরোফিল AB দ্বারা শোষিত যে
শক্তি সেটা দিয়ে সালোক সংশ্লেষণটি খুব ভালোভাবে ঘটবে না এবং এটি বন্ধ হয়ে যাবে। তাহলে সহকারী রঞ্জক পদার্থ হিসেবে ক্যারোটিন ও জ্যান্থোফিল খুব বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে গ্রুপটি আছে রঞ্জক পদার্থের তার নাম হলো ফাইকোবিলিন। ফাইকোবিলিন এই রঞ্জকটি সবুজ উদ্ভিদ উচ্চতর উদ্ভিদে খুব কমই পাওয়া যায়, নীলাভ সবুজ শৈবাল এবং লোহিত শৈবালে পাওয়া যায়। এই পিগমেন্টের প্রধান যে দুটি পিগমেন্টস আছে সেটা হলো ফাইকোইরিথ্রিন যার বর্ণ হলো লাল এবং অপরটি হলো ফাইকোসায়ানিন যার বর্ণ হলো নীল। এরা সাধারণত 500 থেকে 600 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের যে আলোকগুলো আছে সেগুলো শোষণ করে এবং সবুজ শৈবাল ও লোহিত শৈবালে গুরুত্বপূর্ণ রঞ্জক হিসেবে এরা পরিচিত। ক্যারোটিন জ্যান্থোফিল যারা আছে কমলা লাল, এরা সাধারণত 600 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি লাল আলোকগুলো বেশি শোষণ করতে পারে। ক্লোরোফিল এ বি এরা 450 থেকে শুরু করে 500 পর্যন্ত এই ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের যে আলোকগুলো আছে সেগুলোকে শোষণ করে। এখন স্টুডেন্ট গুরুত্বপূর্ণ অংশ হলো এই পিগমেন্টগুলো ক্লোরোফিল, ক্যারোটিনেস, ফাইকোবিলিন এই সবগুলো পিগমেন্ট সাধারণত একসাথে অবস্থান করে। কোথায়? আলোক পর্যায়ে যেখানে সংগঠিত হয়। আগেই বলেছি গ্রানামের প্রত্যেকটি যে একক ইউনিট থাকে থাইলাকয়েড বলে। থাইলাকয়েডের যে পর্দা বা মেমব্রেন, এই মেমব্রেনের মধ্যে এই সবগুলো উপাদান একসাথে একটা ইউনিট হিসাবে অবস্থান করে। এই ইউনিটকে বলা হয় ফটোসিস্টেম বা পিগমেন্ট সিস্টেম। এরা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে না থেকে একসাথে গুচ্ছাকারে থেকে এরা ব্যাপক পরিমাণে আলোক শক্তি শোষণ করে রাখে। এদেরকে বলা হয় ফটোসিস্টেম। এই ফটোসিস্টেমের মাধ্যমে মূলত আলোক শক্তিটি ইলেকট্রনের মাধ্যমে বাহিত হয় এবং এটিপি ও NADPH2 উৎপাদন ঘটে, যাকে আমরা ফটো ফসফোরাইলেশন বলি। তো থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে দুটি ফটোসিস্টেম আছে, একটি হলো ফটোসিস্টেম 1 আর একটি ফটোসিস্টেম 2। এই অংশটি বুঝতে পারলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আলোক দশাটি তুমি খুব সহজভাবে বুঝতে পারবে। এখন আমি ফটোসিস্টেমটা একটু দেখাবো। পিগমেন্টস গুলো আমরা জানলাম, এদের কাজ সম্পর্কে জানলাম। আলোক শোষণ করবে, এরা সোলার প্যানেলের মতোই কাজ করবে, এরা খুব গুরুত্বপূর্ণ আলোক দশার জন্য। এখন আমরা দেখো যে দুটি পিগমেন্ট সিস্টেম আছে আমরা জানলাম। তাহলে পিগমেন্ট সিস্টেম বা একে আমরা বলি ফটো সিস্টেম, সংক্ষেপে বলি পিএস। এটি দু ধরনের হয়, একটি হলো PS1, অপরটি PS2। তো পিগমেন্ট সিস্টেম সার কি? ক্লোরোফিল অণু এবং তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য রঞ্জক পদার্থগুলো, কিছু এনজাইম এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মিলে যে আলোক বা সালোক সংশ্লেষণ ইউনিট গড়ে ওঠে তাকে আমরা ফটোসিস্টেম বলি। এটি দুটি আছে, ফটোসিস্টেম 1 and 2। তো আমরা দেখি ফটোসিস্টেম 1 কিভাবে গঠিত হয়। দেখো, প্রত্যেকটি ফটোসিস্টেম 3টি অংশ নিয়ে গঠিত। প্রথম যে অংশটি সেটাকে আমরা বলি আলোক শোষণ অঞ্চল বা অংশ। এই অংশটি এখানে কি থাকবে? এখানে ক্লোরোফিল এ, ক্যারোটিন, জ্যান্থোফিল এবং অন্যান্য পিগমেন্টগুলো মিলেমিশে একসাথে থাকবে, এজন্য এর নাম আলোক শোষণ অঞ্চল। এর আরেকটি নাম আছে লাইট হারভেস্টিং সেন্টার বা কমপ্লেক্সেস, LHC। এগুলো সব মিলে আলোক শোষণ করবে। আলোক শোষণ করে সবার এই শোষিত আলোক শক্তিটি সাধারণত এরা প্রদান করবে ক্লোরোফিল এ কে। এই অংশটাকে আমরা বলি বিক্রিয়া কেন্দ্র বা রিঅ্যাকশন সাইট। স্যার P700টা কি? এটা বিশেষ ধরনের ক্লোরোফিল এ যেটি 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে। পিগমেন্ট সিস্টেম 1 এর আলোক শোষণ অঞ্চলের পরবর্তী যে অংশটি আছে বিক্রিয়া কেন্দ্র, এই বিক্রিয়া কেন্দ্রটি গঠিত হয় P700 নামক ক্লোরোফিল এ দ্বারা এবং সংশ্লিষ্ট প্রোটিন দ্বারা। বিক্রিয়া কেন্দ্রের কাজ কি? এরা সবাই আলোক শক্তি শোষণ করে বিক্রিয়া কেন্দ্রকে বা ক্লোরোফিল A700 কে দিবে, ফলে সে উত্তেজিত হয়ে ইলেকট্রন ছেড়ে দিবে। এই ইলেকট্রনগুলো ইলেকট্রন চেইনের মাধ্যমে প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার সময় মূলত কিছু শক্তি মুক্ত হবে, যেটা দিয়ে এটিপি এবং NADPH2 তৈরি হবে। তাহলে এই যে ইলেকট্রনের অংশ, এখানে একটি চেইন থাকবে, তার নাম হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ETS অর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ETC। তো
এই তিনটি অংশ 1 2 3 এই তিনটি অংশ মিলে কি গঠিত হয়? ফটো সিস্টেম বা পিগমেন্ট সিস্টেম গঠিত হয়। পিগমেন্ট সিস্টেম 1 এর আলোক শোষণ অঞ্চলে সাধারণত যে অংশগুলো বিদ্যমান থাকবে সেটি হলো ক্লোরোফিল এ 683, প্রায় 300টি অণু এরকম থাকবে এখানে। তার সাথে থাকবে ক্লোরোফিল বি এবং সাথে থাকবে ক্যারোটিন, জ্যান্থোফিল, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। তাহলে পিগমেন্ট সিস্টেম 1 এর লাইট হারভেস্টিং কমপ্লেক্সেস বা আলোক শোষণ অঞ্চল মূলত গঠিত হয় ক্লোরোফিল এ 683 নামক অণু 300 অণু দ্বারা, এবং ক্লোরোফিল বি থাকবে কিছু পরিমাণ, ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকবে। এরা সবাই মিলে আলোক শক্তি শোষণ করে বিক্রিয়া কেন্দ্রে প্রেরণ করবে। বিক্রিয়া কেন্দ্রটি গঠিত হবে P700 এবং সংশ্লিষ্ট প্রোটিন দিয়ে। এই ক্ষেত্রে P700 এটি বিশেষ ধরনের ক্লোরোফিল এ, যেটি 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক শক্তি শোষণ করতে পারে। সহকারী পিগমেন্টগুলোর দ্বারা শোষিত শক্তি P700 তে গেলে সে উত্তেজিত হয়, ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনগুলো বাহিত হতে থাকে। তাহলে আমরা পিগমেন্ট সিস্টেম 1 এর বিক্রিয়া কেন্দ্র, আলোক শোষণ অঞ্চল, ইটিএস সম্পর্কে জানলাম। এই পিগমেন্ট সিস্টেম 1 টি থাইলাকয়েড মেমব্রেনে প্রথমেই আবিষ্কার হয়েছিল, এর জন্য নাম 1। এখন আমরা দেখব পিগমেন্ট সিস্টেম 2, যেটি বিদ্যমান আছে থাইলাকয়েড মেমব্রেনে আলোক শোষণের জন্য। তার গঠনটি আমরা একটু দেখে নিব। পিগমেন্ট সিস্টেম 2 টা এখন আমরা দেখব। পিগমেন্ট সিস্টেম 2 এর বিক্রিয়া কেন্দ্রে সাধারণত 680 P680 থাকবে। আর আলোক শোষণ অঞ্চল এটি হলো LHC আলোক শোষণ অঞ্চল, এটি বিক্রিয়া কেন্দ্র, এটি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই তিনটা মিলে পিগমেন্ট সিস্টেম 2 গঠিত। এই ক্ষেত্রে লাইট হারভেস্টিং কমপ্লেক্সেস এই অংশটাতে মূলত থাকবে ক্লোরোফিল এ 673, 100টি অণু, প্রায় অনেক বেশি পরিমাণ থাকবে ক্লোরোফিল বি এবং সাথে থাকবে ক্যারোটিন ও জ্যান্থোফিল। আর বিক্রিয়া কেন্দ্রে থাকবে P680 কি? একটি বিশেষ ধরনের ক্লোরোফিল এ অণু, যেটি 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করতে পারে। আর বাকিটা থাকবে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর কিছু বাহক। তাহলে পিগমেন্ট সিস্টেম 2 এটি গঠিত হয় লাইট হারভেস্টিং কমপ্লেক্সেস, রিঅ্যাকশন সাইট এবং ইটিএস দিয়ে। এই ক্ষেত্রে ক্লোরোফিল এ 673 অণু থাকবে, লাইট হারভেস্টিং কমপ্লেক্সেস প্রায় 100টি, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল থাকবে। বিক্রিয়া কেন্দ্রে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণকারী ক্লোরোফিল এ থাকবে। এ এবং বি, পিগমেন্ট সিস্টেম 2 এবং পিগমেন্ট সিস্টেম 1 এই দুটি বিদ্যমান থাকবে। এই যে গ্রানাম এর প্রত্যেকটি ইউনিট থাইলাকয়েড দেখতে পাচ্ছ তার পর্দার মধ্যে, যেমন এখানে আমি এঁকে রেখেছি। যখন এই পিগমেন্ট সিস্টেমগুলো পাশাপাশি অবস্থান করে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দ্বারা এরা পরস্পর যুক্ত থাকে, তো এই পিগমেন্ট সিস্টেমগুলো এই থাইলাকয়েড মেমব্রেনে প্রত্যেকটি থাইলাকয়েডে সাধারণত 200টির মতো থাকতে পারে। এদের দ্বারাই ইলেকট্রন পরিবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে শক্তি মুক্ত হয়, যে শক্তি দিয়ে এটিপি ও NADPH2 উৎপাদন সম্ভব। এখন আমরা মূল অংশটাতে যাব, অর্থাৎ লাইট ফেজ যে অংশে ঘটে থাইলাকয়েড মেমব্রেনে, সেই থাইলাকয়েড মেমব্রেনের অভ্যন্তরীণ গঠনটি আমি এখানে এঁকে রেখেছি। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে লাইট ফেজটি বোঝা তোমার জন্য একদম সহজ। এখন আমরা এটা শুরু করব। দেখো, আলোক পর্যা সংগঠিত হয় থাইলাকয়েড মেমব্রেনে। আলো অপরিহার্য, ক্লোরোফিল অপরিহার্য। ক্লোরোফিল এবং অন্যান্য পিগমেন্ট মিলে দুটি সিস্টেম তৈরি করেছে, একটি হলো পিগমেন্ট সিস্টেম 2 আর একটি পিগমেন্ট সিস্টেম 1। এরা আছে। এই পিগমেন্ট সিস্টেমগুলোর কাজ হলো প্রচুর পরিমাণে সানলাইট শোষণ করা এবং সৌরশক্তিকে শোষণ করে এরা কাকে দিবে? বিক্রিয়া কেন্দ্রে প্রেরণ করবে। বিক্রিয়া কেন্দ্রের মধ্যে ধরো আমি এখান থেকে বোঝাচ্ছি পিগমেন্ট সিস্টেম 2, এখানে লাইট হারভেস্টিং সেন্টার থেকে প্রচুর আলোক শোষিত হয়ে P680 কে পাঠালো বিক্রিয়া কেন্দ্রে। তখন P680 ক্লোরোফিলটি উত্তেজিত হয়ে ইলেকট্রন ছেড়ে দিল, দুটি ইলেকট্রন ছাড়লো। ইলেকট্রনটি কিছু বাহক দ্বারা পরিবাহিত হবে। বাহকগুলো কি? প্লাস্টোকুইনোন, সাইটোক্রোম F, PC, পেরিডক্সিন। 1 মিনিটে বাহকগুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নেই, আর নামে তোমাদের একটু মজা নষ্ট হবে। এটার নাম হলো প্লাস্টোকুইনোন।
এটি একটি চলনশীল লিপিড। চলনশীল লিপিড। এই থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে প্লাস্টোকুইনোনটি স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং এটি ইলেকট্রন পরিবহনে কাজ করে। ইলেকট্রন পরিবহনে কাজ করে। পরে দেখো আরেকটা ইলেকট্রনের বাহক আছে এখানে দেয়া সাইট। সাইট দ্বারা বুঝাচ্ছি আমরা সাইটোক্রোম। সাইটোক্রোম এটি এমন একটি ইলেকট্রনের বাহক যেটি হিম নামক গ্রুপ ধারণ করে। হিম, এর হিম গ্রুপের মধ্যে ফেরাস থাকে, আয়রন থাকে। এই আয়রনের দুটি ফর্ম এর মধ্যে বিদ্যমান আছে, একটি হলো ফেরিক, অপরটি ফেরাস। এই দুই ফর্মে সে ইলেকট্রন গ্রহণ করে এবং বিতরণ করে। এই সাইট এটি একটি খুব গুরুত্বপূর্ণ ইলেকট্রন বাহক উপাদান। এই সাইট বা সাইটোক্রোম এর বেশ কয়েকটি গঠন রয়েছে, যেমন সাইটোক্রোম বি, সাইটোক্রোম এফ, সাইট A3, সাইট বা সাইটোক্রোম B6, এই ধরনের উপাদানগুলো গঠন রয়েছে। পরে আরেকটি ইলেকট্রনের বাহক এখানে দেখতে পাচ্ছি পিসি। পিসি দ্বারা বোঝাচ্ছে প্লাস্টোসায়ানিন। এটি একটি চলনশীল প্রোটিন। আবারও লিখছি, এটি একটি চলনশীল প্রোটিন অণু। এর ইলেকট্রনের বাহক হলো কপার। এই প্লাস্টোসায়ানিনের মধ্যে কপার রয়েছে যেটি ইলেকট্রনের বাহক হিসেবে কাজ করবে। তাহলে আমরা তিনটি ইলেকট্রনের বাহক সম্পর্কে জানলাম। সর্বশেষ যেটি দেখতে পাচ্ছি আমরা এফডি। এফডি যেটি, সেটি দ্বারা বোঝাচ্ছে পেরিডক্সিন। পেরিডক্সিন এটি ইলেকট্রনের বাহক হিসেবে কাজ করে এবং এটি এমন একটি প্রোটিন যেটিকে আমরা বলি আয়রন সালফার প্রোটিন। আয়রন সালফার প্রোটিন পেরিডক্সিন এটি ইলেকট্রন বহন করে। এই যে আয়রনের অংশটি রয়েছে সেটি ইলেকট্রন গ্রহণ করা এবং ইলেকট্রন বিতরণ করা, এই দুটি কাজ করবে। তাহলে স্টুডেন্ট দেখো, এই যে দুটি পিগমেন্ট সিস্টেম পাশাপাশি আছে, এই সিস্টেমগুলো মূলত কিছু ইলেকট্রন বাহক দ্বারা পরস্পর বন্দী হয়ে আছে। এই সিস্টেমগুলো থেকে উত্তেজিত ইলেকট্রন যখন বের হবে তখন এক বাহক থেকে অন্য বাহকে ইলেকট্রনগুলো স্থানান্তরিত হবে, তখন শক্তি মুক্ত হবে এবং এটিপি উৎপাদিত হবে। এসো তাহলে এখন আমরা এখান থেকে দেখে নেই। ধরো এটি কি, এটি হলো থাইলাকয়েড মেমব্রেনের অভ্যন্তরীণ গঠন। এখানে কি আছে, পিগমেন্ট সিস্টেম 2, 1 দুটিই আছে। পিগমেন্ট সিস্টেম কি আমরা জানি, যখন পিগমেন্ট সিস্টেম 2 এর লাইট হারভেস্টিং কমপ্লেক্সেস গুলো আলোক শক্তি শোষণ করে এর বিক্রিয়া কেন্দ্র P680 তে পাঠাবে, তখন P680 উত্তেজিত হয়ে দুটি ইলেকট্রন ছেড়ে দিবে। ইলেকট্রনগুলো প্লাস্টোকুইনোন, সাইটোক্রোম F, প্লাস্টোসায়ানিন এদের মাধ্যমে পরিবাহিত হয়ে পিগমেন্ট সিস্টেম 1 এ চলে আসবে। পিগমেন্ট সিস্টেম 1 এ আসবে। পিগমেন্ট সিস্টেম 1 এ ইলেকট্রনগুলো পুনরায় উত্তেজিত হবে। উত্তেজিত হয়ে ইলেকট্রন পেরিডক্সিনে আসবে। পেরিডক্সিন থেকে অন্য বাহকে যাবে এবং এই ক্ষেত্রে সাধারণত NADPH2 বিজারিত হয়ে NADP বিজারিত